তাদের মনে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন ছিল যে আয়ুষ্মান কার্ড কিভাবে করব বা আয়ুষ্মান কার্ডের ফর্ম কোথা দিয়ে পাবো, এটা অনলাইনে হবে না অফলাইনে হবে। সেক্ষেত্রে আপনারা এবারে খোঁজ পেয়ে গিয়েছেন যে আপনাদের যে নিকটবর্তী জনকল্যাণ শিবির, মানে যেটা দুয়ারে সরকারের মতোই যে শিবিরটা চলছে, সেই শিবির থেকে কিন্তু এই আয়ুষ্মান প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার যে ফর্ম, সেই যোজনার ফর্ম কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা রয়েছে বাংলা ভাষাতে। আপনাদের ক্যাম্প থেকে কিন্তু সচরাচর ইংরেজি ভাষাতেই ফর্ম দেওয়া হচ্ছে, কারণ এই বাংলা ভাষার ফর্ম কিন্তু কারোর কাছে নেই বললেই চলে, বা অনেক কষ্ট করে কিন্তু এই জিনিসটাকে খুঁজে বার করতে হচ্ছে। কারোর প্রথমত যদি এই ফর্মটা কারোর লেগে থাকে বা দরকার পড়ে, আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এই ফর্মের যে পিডিএফ, সেই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। এবারে বলে রাখি, এই ফর্ম নিয়ে কিন্তু আপনাদের মনে বহু প্রশ্ন রয়েছে, যেটা আমাকে ফোনেও জিজ্ঞাসা করেছেন, মেসেজও করেছেন, ইভেন ক্যাম্পে গিয়েও আমাকে জিজ্ঞাসা করেছেন। তো দয়া করে ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসা করবেন না, সেখানে আমি উত্তর দেওয়ার মতো সময় থাকে না। এবারে বলে রাখি, আপনাদের মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে দাদা, পরিবারের প্রত্যেকে কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ হবে, না একটা ফর্মেই সবার ডকুমেন্ট অ্যাটাচ করে দেবো? দেখুন, আপনাদের পরিবারে যতজন সদস্য রয়েছে, 5 জন, 7 জন, 8 জন, যতজন সদস্য রয়েছে, আপনাদের কিন্তু ততগুলো ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? যদি 5 জন থেকে থাকে তাহলে আপনাদের 5টা ফর্ম ফিল আপ করতে হবে, 7 জন থেকে থাকলে 7টা ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? এইবারে কথা হচ্ছে এর সাথে কী কী ডকুমেন্ট আপনারা আপলোড করবেন বা ডকুমেন্টগুলো দেবেন। প্রথমত আপনাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এই 3টে কম্পালসারি দিতেই হবে। ঠিক আছে? এবং আপনি এখানে প্যান কার্ড নম্বর লিখছেন, আপনার প্যান কার্ডের জেরক্সও যদি দেন তাহলেও ভালো হয়। কারণ প্রত্যেকটা ফর্মই আপনি যে তথ্যটা অ্যাড করছেন সেটার বৈধতা বিচার করার জন্য কিন্তু সেই ডকুমেন্টটা কিন্তু আপলোড করতে হয় বা দিতে হয়। ঠিক আছে? এইবারে এখানে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে দাদা, ফর্ম ফিল আপ, আপনাদের মধ্যে যারা ফর্ম ফিল আপ করছেন তাদের মধ্যে 90% ফর্মগুলোই কিন্তু একেবারেই ভুলভাবে ফিল আপ করা রয়েছে। বিশেষ করে এই যে টিক দেওয়া পোর্শানগুলো, এই টিক দেওয়া পোর্শানগুলো কিন্তু 90% লোক কেউ ঠিকভাবে টিক দিতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু ফর্মগুলো রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাও আমরা চেষ্টা করছি যতটা পারি কারেকশান করে নিতে, তাও অধিকাংশ টাইমে কিন্তু কারেকশান করা সম্ভব হচ্ছে না, কারণ এতটাই ভিড় হচ্ছে। তো আপনারা একবার কাইন্ডলি এটা ভালো করে দেখুন যে কীভাবে ফিল আপ হচ্ছে। ইভেন আমি এই ভিডিওতেই এর ফিল আপ প্রসেসটাই দেখিয়ে দেবো, তো আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কীভাবে ফিল আপ করবেন। ঠিক আছে? এবার ডকুমেন্টের বিষয়ে যেমনটা বললাম, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এই 3টে দেবেন। তারপরে প্যান কার্ড, যেহেতু নম্বর দিচ্ছেন প্যান কার্ড দেবেন। তারপরে দেখবেন ভোটারের সময়, মানে ভোটার কার্ড বা ভোট দেওয়ার সময় আপনার একটা স্লিপ দিয়েছিল, সেই স্লিপের জেরক্স দেবেন। তারপরে এখানে যে যে জিনিসগুলো আপনারা বলছেন, ধরুন কেউ প্রতিবন্ধী সদস্য হিসাবে এখানে টিক দিচ্ছে, তাহলে কিন্তু আপনাকে প্রতিবন্ধী সদস্য যে সার্টিফিকেট নম্বর বা সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। ঠিক আছে? কাস্ট সার্টিফিকেটে আপনি টিক দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্সটা দিতে হবে। তাহলে ডকুমেন্টগুলো বোঝা গিয়েছে ভালোভাবে। তাহলে এবার চলুন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা একবার আপনি ভালো করে দেখে নিন। আশা করি আপনারা সকলেই ফর্মটিকে ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি ভিডিওর শুরুতেই যেমন বলেছিলাম, এই ফর্মটা 80 to 90% মানুষ কিন্তু সকলেই ভুলভাবে ফিল আপ করছে, যার ফলে তাদের ফর্মগুলো এন্ট্রি করতেও অসুবিধা হচ্ছে এবং তাদের ফর্মগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। ওই জন্যই আজকে আমি এই ফর্মটার একটা ডেমো ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো। সেক্ষেত্রে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে পারবেন। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে আপনাদের বাড়িতে যতজন মেম্বার রয়েছে, 5 জন মেম্বার থাকলে এই ফর্ম 5টা ফিল আপ করতে হবে, 7 জন মেম্বার থাকলে 7টা ফিল আপ করবে, 2 জন মেম্বার থাকলে, মানে যতজন মেম্বার ততগুলো ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবং শেষে তো আমি বলেই দেবো যে কী কী ডকুমেন্ট আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। তো প্রথমে ফর্ম ফিল আপটা দেখাই। আগে আপনাদের একটা ডেমো ফর্ম নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন, একজন এসেছিল আমার কাছে ফর্ম ফিল আপ করতে, তো তারটাই নিয়েছি। প্রথমে হচ্ছে এখানে হচ্ছে তারিখ, এই ব্যক্তি আজকের ফর্মটা জমা দেবেন, তাই এনার তারিখটা আজকে লিখে দিয়েছি। তারপর হচ্ছে আধার কার্ড নম্বর। এখানে হচ্ছে এই যে রঞ্জন মণ্ডল বলে যে ব্যক্তি রয়েছে, এনার বাড়িতে 2 জন রয়েছে, ইনি এবং এনার স্ত্রী। তো সেক্ষেত্রে ইনি হচ্ছে আবেদনকারী, প্রথম আবেদনকারী। তো এনার আবেদনকারীর নামটা এখানে লিখেছি, এনার আধার কার্ড নম্বরটা এখানে লিখেছি, এবং যে রেশন কার্ড নম্বর, সেই রেশন কার্ড নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। এবার আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে ফর্ম, এই ফর্মটাকে আপনারা একদম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন, তাহলে কী হবে, আমাদের যে টাইপ করতেও সুবিধা হবে এবং আপনার যে স্পেলিং মিস্টেক সেগুলো হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। ঠিক আছে? এবারে আরেকটা জিনিস, এই রেশন কার্ডের এইখানে আপনার কার্ডের ধরন কিন্তু লেখার দরকার নেই, এখানে কেবলমাত্র আপনি আপনার কার্ডের নম্বরটাই লিখুন। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে বিভাগ, আপনার রেশন কার্ডের ধরনটা আপনি এখানে টিক দিয়ে দেবেন। এখানে RKS1 রয়েছে, আমি টিক দিয়ে দিয়েছি সেটাই। তারপরে হচ্ছে এই যে আবেদনকারী, এই আবেদনকারীর সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেটাকে এই ঘরে লিখবেন। তারপরে এনার লিঙ্গটাকে এখানে চুজ করবেন।
তারপরে না জন্ম তারিখ যেমনটা আধার কার্ডে রয়েছে তেমনটাই দেবেন। অনেকের আধার কার্ড ভোটার কার্ডে ডিফারেন্ট থাকতে পারে, তো আপনাদের আধার কার্ডে যেটা আছে সেটাই এখানে লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ঠিকানা। এই ঠিকানার জায়গায় আপনার পুরো ভিলেজটা লিখবেন, ভিলেজ দিয়ে চাম্পাহাটি, মানে আমার যেহেতু চাম্পাহাটি, তো চাম্পাহাটি লিখেছি। পোস্ট অফিসটা লিখবেন, থানা বা পিএসটা লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, তারপর হচ্ছে পিনকোডটা দিয়ে দেবেন। তারপরের ঘরে আসছি, এখানে বলেছে জেলা, জেলার নামটাও এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ব্লক, যে ব্লক সেই ব্লকটা এখানে লিখবেন। আপনার পঞ্চায়েত কি রয়েছে সেই পঞ্চায়েতটা লিখবেন। তারপর হচ্ছে পরিবারের প্রধান, আপনাদের পরিবারের যে প্রধান, এনার পরিবারের প্রধান ইনিই রয়েছেন, তো এনার নামটা আবেদনকারী জায়গায়ও লিখেছি এবং পরিবারের প্রধানের জায়গাতেও লিখেছি। তারপর হচ্ছে মোট সদস্য সংখ্যা, এনার পরিবারের দুজন, আমি শুরুতেই যেমনটা বলেছি, তো সেক্ষেত্রে আমি 2 লিখে দিয়েছি। তারপরে এনার যদি প্যান কার্ড থেকে থাকে, মানে যদি আপনাদের যারা ফর্ম ফিল আপ করছে তাদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ডটা এখানে লিখবেন, নাহলে লেখার দরকার নেই। তারপরে হচ্ছে নির্বাচনী বিবরণ, মানে এটা কারা ফিল আপ করবে, ধরুন আপনাদের বাড়িতে যাদের ভোটার কার্ড রয়েছে বা যাদের বয়স 18 বছরের বেশি, তো তারা কিন্তু এটা ফিল আপ করবেন। এবার অনেকের বলতে পারেন দাদা আমার তো 18 বছরের বেশি বয়স হয়েছে কিন্তু আমার এখনও ভোটার কার্ড হয়নি, তো সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তো এখানে কি করবেন, যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নম্বরটা লিখবেন। এখানে হচ্ছে এসি নম্বর, নম্বর বলতে হচ্ছে অ্যাসেম্বলি নম্বর, আপনার যে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে পার্ট নম্বর, দেখবেন আপনাদের ভোটের আগে বিওলো করতে একটা স্লিপ দিয়েছিল, স্লিপের ঠিক এই ডান দিকের ওপরের দিকে দেখবেন পার্ট নম্বর হিসাবে একটা নম্বর দেওয়া রয়েছে এবং তার নিচেই রয়েছে সিরিয়াল নম্বর, সেই সিরিয়াল নম্বরটা এখানে লিখবেন এবং পার্ট নম্বরটা এখানে লিখবেন। এবার হচ্ছে এই স্বাস্থ্যসাথী, এইটা নিয়ে আপনাদের মধ্যে অনেকের বিভিন্ন রকম ধারণা রয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু আগে কি হতো, একটা ফ্যামিলিতে একটা হতো এবং সেটা মহিলার নামেই হতো এবং সেই কার্ডে কিন্তু সকলের নাম অ্যাড করা থাকতো। তো সেক্ষেত্রে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা দেবেন, মানে ওই স্বাস্থ্যসাথী কার্ডের সাথে যাদের যাদের নম্বর, মানে যাদের নামগুলো অ্যাটাচ করা রয়েছে ওই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে, প্রত্যেক ব্যক্তির কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নম্বর একই হবে। ধরুন এই বাড়িতে এই মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, স্বামীর নামে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নেই, যেহেতু ওই মহিলার কার্ডের মধ্যে এনার স্বামীর নাম রয়েছে, তো এনার স্বাস্থ্যসাথীর জায়গায় ওই মহিলার স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু লিখতে হবে, প্লাস মহিলারটার সময় তো মহিলাটাও তো লিখতেই হবে, মহিলার স্বাস্থ্যসাথী কার্ড মানে একই হবে। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইগুলো হচ্ছে টিক দেওয়া। এই টিক দেওয়াতেই 90% মানুষের ভুল হচ্ছে, এটা একবার ভালো করে আপনারা শুনুন। দেখুন এখানে দুটো ঘর রয়েছে, একটা হচ্ছে গ্রামীণ এলাকার জন্য, একটা হচ্ছে শহর অঞ্চলের জন্য। আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনাকে এই বক্সগুলো টিক দিতে হবে এবং আপনি যদি শহরে থাকেন তাহলে আপনাকে এই বক্সগুলো টিক দিতে হবে, ঠিক আছে। এবারে প্রথম কথা হচ্ছে কারা এলিজিবেল হবে। এই গ্রামীণ এলাকার জন্য আপনি যদি এই এই যতগুলো ঘর রয়েছে আপনি যদি এর মধ্যে কোনো একটাতে এলিজিবেল হন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন এখানে কিন্তু ভাষাগুলো, প্রথম কথা হচ্ছে এই যে ফর্মটা কিন্তু বাংলাতে আমি অনেক কষ্ট করেই জোগাড় করেছি। কারণ যদি এই ফর্মটা বাংলাতেই চাই তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেখবেন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপের মধ্যে আমরা এই ফর্মটা দিয়ে দেবো পিডিএফ ফরম্যাটে। আপনারা চাইলে সেখান থেকে আপনারা এটিকে ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন, কারণ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফর্মটা ইংরেজি ভাষাতেই রয়েছে, তো বাংলা ভাষাতে কিন্তু সব জায়গায় নেই। যেহেতু বাংলায় রয়েছে আপনাদের পড়তেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। প্রথম বলা হয়েছে কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ একটি মাত্র ঘর, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে। দ্বিতীয় লাইনটা ভালো করে পড়বেন, 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এখানে কিন্তু শেষে নেই কথাটা দিয়েছে। তার মানে দেখুন আপনাদের পরিবারে যদি 16 থেকে 59 বছরের মধ্যে যদি কেউ না থাকে, কেউ যদি আবেদনকারী ছাড়া আর কেউ না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে হ্যাঁতে টিক দেবেন। এখানে কি বলেছে, 16 থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তার মানে এই কথাটা যদি সত্য হয় তাহলে আপনি হ্যাঁতে টিক দেবেন, আর যদি আপনাদের পরিবারে কেউ থেকে থাকে তাহলে এই কথাটা ভুল, সেক্ষেত্রে আপনাকে কিন্তু না বক্সে টিক দিতে হবে। আশা করি জিনিসটা বোঝা গিয়েছে। পরের পেজে যাচ্ছি। পরের পেজে বলেছে 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন, মানে পুরুষ সদস্য নেই, নারী প্রধান পরিবার রয়েছে। আপনাদের পরিবারে একই বিষয় নারী প্রধান রয়েছে এবং 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই। তো এমনটা যদি হয়, এই কথাটা যদি সত্য হয় তাহলে এখানে হ্যাঁতে টিক দেবেন, আর যদি মিথ্যা হয় কথাটা তাহলে নাতে টিক দেবেন। বোঝা গিয়েছে জিনিসটা। তারপর বলেছে প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষম দহি
প্রাপ্তবয়স্ক সদস্য নেই কথাটা দিয়েছে, কিন্তু আপনাদের পরিবারে যদি কেউ প্রতিবন্ধী সদস্য থেকে থাকে, তার মানে এই কথাটা ভুল বলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে না বক্সে টিক দিতে হবে। এবারে দেখা গেল আপনাদের পরিবারে কেউ কোনো রকমভাবে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী নেই, তার মানে কথাটা সত্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাঁ বক্সে টিক দিতে হবে। বোঝা গিয়েছে? ক্লিয়ার? শুধু দেখবেন কথাটা সত্য কি না, আপনার পরিবারের সম্পর্কে কথাটা সত্য, যদি সত্য হয় তাহলে হ্যাঁ, না হলে মিথ্যা হলে না। তারপর হচ্ছে SC ST, আপনারা যদি থেকে থাকেন SC ST তাহলে হ্যাঁতে টিক দেবেন। তারপরে বলছে আপনাদের পরিবারের যে আয় সেটা মানে কি আপনারা ডেলি লেবারই কাজ করেন যে আবেদনকারী, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, অথবা আপনারা যদি ভূমিহীন পরিবার হন তাহলেও আপনারা হ্যাঁ দিতে পারেন। তারপর বলেছে আপনারা কি ভিক্ষার উপর জীবনযাপন করেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তারপর হচ্ছে ম্যানুয়াল ক্যাভেঞ্জার, এই জিনিসটা অনেকে বুঝতে পারছেন না। ম্যানুয়াল ক্যাভেঞ্জার বলতে বোঝায় যারা ড্রেন, নর্দমা বা পায়খানা এই ধরনের যারা পরিষ্কার করে, তো তাদের পরিবারকেই মূলত কিন্তু ম্যানুয়াল ক্যাভেঞ্জার পরিবার বলা হয়। তো সেক্ষেত্রে আপনাদের পরিবারে যদি এমন ধরনের কেউ কাজ করে থাকে তাহলে আপনারা হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। তারপর বলছে আদিম উপজাতি, মানে যদি যারা ওই রাজবংশী রয়েছে বা গাওয়ালিস রয়েছে তারা হচ্ছে আদিম উপজাতি ধরা হয়, তো সেক্ষেত্রে তারা থাকলে হ্যাঁ দেবে, আর না হলে না দেবে। তারপর হচ্ছে আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডের শ্রমিক, এটাও কিন্তু অনেকের ক্লিয়ার নয় ভাষাটা। এটা কি, আপনি ধরুন কারোর থেকে কোনো রকম ঋণ নিয়েছিলেন, কিন্তু আপনি ঋণ পরিশোধ করতে পারেননি, যার ফলে আপনাকে আইনগতভাবে সেই ব্যক্তির কাছে পরিশ্রম করে আপনার টাকাটা শোধ দিতে হচ্ছে। এমন ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। বোঝা গিয়েছে জিনিসটা? ঠিক একইভাবে শহরাঞ্চলেও রয়েছে। এর মধ্যে যে কথাগুলো আপনার পরিপ্রেক্ষিতে সত্য সেগুলোতে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যেমন ধরুন ভিখারি, যদি আপনাদের পরিবারে কেউ ভিক্ষাবৃত্তি করে থাকে তাহলে হ্যাঁ দেবেন, নাহলে না দেবেন। গৃহকর্মী, আপনাদের পরিবারে ধরুন কেউ বাড়িতেই থেকে কাজ করছে বা বাড়ির কাজই করছে, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তো এরকমভাবে কিন্তু এই জিনিসগুলোকে আপনাকে টিক দিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা বোঝা গিয়েছে। তারপরে বলা হয়েছে অতিরিক্ত তথ্য, এটাও কিন্তু আপনাকে দিতে হবে। বলছে যে আবেদনকারীর বয়স 70 বছরের কম, কারণ যে আবেদনকারী রয়েছে যদি 70 বছরের কমই হবে, তার মানে এই কথাটা সত্য বলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই হ্যাঁ বক্সে টিক দিতে হবে। বোঝা গিয়েছে? তারপর বলছে আমার পরিবারের কোনো সদস্য আশা বা ICDS এই ধরনের কাজ করে না বা নন, তার মানে এই কথাটা কি সত্য? যদি আপনাদের পরিবারে কেউ কাজ করে থাকে তাহলে কিন্তু আপনাদের নাতে টিক দিতে হবে। আর যদি কেউ না করে থাকে, ম্যাক্সিমাম পরিবারে তো এগুলো কেউ করে না, সেক্ষেত্রে এই কথাটা আপনার পরিবারের ক্ষেত্রে সত্য, তাই এখানে কিন্তু হ্যাঁ দিতে হবে। বোঝা গিয়েছে জিনিসটা? তারপরে বলেছে এখানে যেগুলো যেগুলো রয়েছে 1 2 3 4 5 6, এই যে 6টা জিনিস যদি আপনার পরিবারে কারোর থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন না। বলছে বর্জন মানদণ্ড পরীক্ষা করুন, মানে এইগুলো থাকলে কিন্তু আপনারা সুবিধাটা পাবেন না। কি কি? আপনাদের পরিবারে কি 8 লক্ষর বেশি আয় হয়? যদি হ্যাঁ আয় হয় তাহলে কিন্তু আপনাকে হ্যাঁ করতে হবে, সেক্ষেত্রে আপনি পাবেন না। যদি না হয় তাহলে না দেবেন। পরিবারে আয়কর দেয়, হ্যাঁ করলে কিন্তু আপনি পাবেন না, না করতে হবে। অতএব এই সবগুলোতে কিন্তু আপনাকে নাই করতে হবে। যদি কেউ এর মধ্যে পড়ে থাকো, ধরো কারো সিএতে মুলতবি রয়েছে, তাহলে তাকে কিন্তু হ্যাঁ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপর ধরুন আপনার নাম অন্নপূর্ণার তালিকা থেকে বাদ চলে গেছে, এবারে অনেকের মনে হতে পারে দাদা আমি তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছি, এখনও তো আমার নামই ওঠেনি, তাহলে আমি এখানে কি করব? দেখুন নাম কাদের বাদ গেছে, ধরুন কারোর ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, তাদের যে নামগুলো সেগুলো কিন্তু ডিলিট করা হচ্ছে বা মুছে ফেলা হচ্ছে। আপনি কি সেই ধরনের ব্যক্তি? যদি সেই ধরনের ব্যক্তি হন তাহলে হ্যাঁ করবেন। নতুন অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনারা নাই করবেন। আশা করি জিনিসটা বোঝা গিয়েছে। এর হচ্ছে এর পরের পেজ, এই পরের পেজটাতে, এই পরের পেজে এখানে আপনাকে চেকবক্সে টিক দিতে হবে, আবেদনকারী এখানে সই করবে। তারপর এই জিনিসটা যদিও ওখান থেকে ওরা লিখে দিচ্ছে, তাও অতিরিক্ত ভিড় হচ্ছে, তাই আমি বলবো এটাকে আপনারা একটু লিখে নিয়ে যাবেন। এখানে হচ্ছে আধার কার্ড নম্বরটা লিখবেন, যে আবেদনকারী সেই ব্যক্তির আধার কার্ড নম্বর লিখবেন। এখানে আবেদনকারী নাম মানে এই যে রঞ্জন মণ্ডল, এই নামটা এখানে লিখতে হবে। রেশন কার্ড নম্বর, ঠিক আগে আমরা যেমন রেশন কার্ড নম্বর লিখেছিলাম সেই রেশন কার্ড নম্বরটা লিখবেন। লিঙ্গটাকে এখানে চুজ করবেন, ইনি পুরুষ তাই পুরুষ লিখলাম। জন্ম তারিখ, ওখানে যেমনভাবে জন্ম তারিখ লিখেছিলেন একইভাবে এখানেও লিখবেন। ডেট, কবে জমা দিচ্ছে সেই ডেটটা এখানে লিখবেন, যেমন 17/6/2026 আজকে জমা দিচ্ছে তাই লিখবেন এইটা। এর পরের পেজ যেটা রয়েছে এই পেজটাতে কিন্তু আপনাদের কিচ্ছু করতে হবে না, এখানে আপনারা কিছু করবেন না।
এটা সম্পূর্ণভাবে আপনারা ফাঁকা রাখবেন। এটা কিন্তু কেবলমাত্র অফিস স্টাফের জন্য, এটা আপনারা কিছু করবেন না। আশা করি এই জিনিসটা বোঝা গিয়েছে। এইভাবে ফর্মটা ফিল আপ করলে কিন্তু আপনার ফর্ম কোনোভাবেই বাতিল হবে না বা কোনোভাবেই কিন্তু এন্ট্রি করতে সমস্যা হবে না। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ধরনের ভুলগুলো থেকে এড়িয়ে চলে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নতুন আপডেট আপনি সকলের প্রথমে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।